আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনাকে নিয়ে বেশ কয়েকটি পিলে চমকানো খবর এই মুহূর্তে ইন্টারনেটে বিভিন্নভাবে প্রচারিত হচ্ছে। ভারতের একটি অনলাইন গণমাধ্যম তারা বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনাকে উৎখাতের পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের একটা হাত ছিল এবং মার্কিন ডিপ স্টেটের যে থিওরি পলিসি অনুযায়ী যারা এই বাংলাদেশের রেজিম চেঞ্জের ব্যাপারে দায়িত্বরত ছিলেন, যেমন পিটার ডি হাস, ডোনাল্ড লু। তো এই পিটার ডি হাস এবং ডোনাল্ড লু তাদের সঙ্গে বাংলাদেশের অনেকগুলো এনজিও, অনেকগুলো সংবাদপত্র মালিক, সম্পাদক, সাংবাদিক, এরপরে অনেকগুলো থিঙ্ক ট্যাঙ্ক, অনেকগুলো বুদ্ধিজীবী, তারা কম্বাইন্ডলি কাজ করেছে। এরা কেউ হয়তো কোনো পত্রিকায় চাকরি করেছে, কেউ টেলিভিশনে চাকরি করেছে, কেউ হয়তো কোনো গবেষণা প্রতিষ্ঠানের সেই নাম করে মূলত মানুষজনকে এই রেজিমের বিরুদ্ধে, অর্থাৎ শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। এজন্য আমেরিকার যে ফান্ড, গোপন ফান্ড, মিলিয়ন মিলিয়ন ডলার তারা এই বাংলাদেশে বিনিয়োগ করেছে এবং বহু মানুষ আমাদের এই সমাজে ভদ্রবেশে তারা বসবাস করছে, বা যাকে বলা হয় এখন তাদের অনেকের মুখোশ খুলে গেছে। কিন্তু তারা যে অনেকে রয়্যাল এজেন্ট ছিল, অনেকে যে আমেরিকার এজেন্ট রূপে সরকারের বিরুদ্ধে, সরকার পরিবর্তনের জন্য তারা কাজ করেছে, এটা এখন বাংলাদেশে মোটামুটি ওপেন সিক্রেট, এবং এটা ভারতের পত্রপত্রিকা প্রকাশ করে দিয়েছে। এ গেল এক। ২ নম্বর হলো যে আমরা যেটা জানি বা আমরা মোটামুটি সবাই কনভিন্সড যে এখানে আমেরিকা, বাইডেন প্রশাসন তারা শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ প্রচেষ্টা চালিয়ে আসছিল, এবং এই তাদের যে প্রচেষ্টাটা চলছে এটা আমরা প্রথম জানতে পারি ইমরান খানের মাধ্যমে। ইমরান খান যখন ক্ষমতাচ্যুত হন, তিনি তখন বলেন যে মিস্টার ডোনাল্ড লু নামক একজন কর্মকর্তা, তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং পাকিস্তানের যে সেনাপ্রধান এখন অসীম মুনি, তার আগে যিনি ছিলেন মিস্টার বাজওয়া, তো এদের একটা কম্বাইন্ড যে চক্রান্ত, সেই চক্রান্তের ফলে ইমরান খানের নির্বাচিত সরকার ফেল করে এবং তার বিরুদ্ধে একটা রাজনৈতিক কু তৈরি করা হয়। রাজনৈতিক কু এবং মিলিটারি কু একত্রে তাকে ক্ষমতাচ্যুত করা হয়, কিন্তু সেখানে কিন্তু গণ আন্দোলন হয়নি। কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে সেটা হলো পাকিস্তানে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার সঙ্গে সঙ্গে আবার রাজপথে জনগণের যে সম্পৃক্ততা, এটা ইন এডিশন করা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যে শেখ হাসিনা যাদেরকে বিশ্বাস করতেন, ঘনিষ্ঠভাবে বিশ্বাস করতেন, চোখ বুঝে বিশ্বাস করতেন, এবং মনে করা হতো যে এরা শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা তাদের একেবারে ঘনিষ্ঠজন, ডান হাত বাম হাত। এই সমস্ত লোক যে বিএনপির সাথে যোগাযোগ রাখত, এই সমস্ত লোকজন যে আমেরিকার সাথে যোগাযোগ রক্ষা করতো, এই সমস্ত লোকজন যে যাকে বলা হয় শেখ হাসিনার পতনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত তারা ছিল, এবং যাদের নাম আসছে একের বাই নেম ভারতীয় পত্রপত্রিকায়, যাদের নাম আসছে প্রমাণ সহ, এটা রীতিমতো রাজনীতির ইতিহাস পাল্টে যাবে। এই যদি হয় মুনাফিকি, মানে আপনি রাস্তা থেকে একজন লোককে ধরে আনলেন, সারা দেশের মানুষ যাকে সিসি করছে আপনি তাকে বুকে আগলে রাখলেন বিশ্বাস করে, সেই মানুষটি আপনার পতনের জন্য আপনার শত্রুপক্ষের সঙ্গে বৈঠক করছে, হাত মিলাচ্ছে, আর প্রতিটা মুহূর্তে ক্ষণে ক্ষণে আপনার সমস্ত কথাগুলো নিয়ে প্রতিপক্ষের কাছে বলে দিচ্ছে। ঠিক সেম ঘটনা শেখ হাসিনার ক্ষেত্রে ঘটেছে। এটা এখন মানে মোটামুটি যখন ভারতীয় পত্রিকা তথ্য প্রমাণ সহকারে বলছে, এবং এগুলো ইন্টারনেটে যখন বিভিন্ন ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটাররা দেশি বিদেশে তারা আলাপ আলোচনা করছে, এতে করে যারা রাজনীতির এখন যারা খেলোয়াড় কিংবা আগে যারা খেলছেন সবাইকে রীতিমতো কিংকর্তব্য বিমূঢ় করে ফেলেছে। আমরা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সময়টিতে খন্দকার মোশতাকের বেইমানি দেখে আমরা হতবাক হয়ে যাই, কিন্তু খুব অল্প লোক জানেন যে আসলে তিনি কি পরিমাণ বেইমান ছিলেন এবং কোন পর্যায়ের বেইমান ছিলেন। কিন্তু তিনি যে ভারতের সাথে, মানে ভারত যে বঙ্গবন্ধুকে খুন করেছে এটা আপনারা কয়জন আত্মস্থ করেছেন, অথচ শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছিলেন। আবার বঙ্গবন্ধু বলে গেছেন যে যদি আমার কোনোদিন কিছু হয় তোমরা তোমার মুস্তাক চাচার সাথে যোগাযোগ করো, এবং শেখ হাসিনা নিজে সেটা পরবর্তীতে বলেছেন, হুমায়ুন রশিদ চৌধুরীকে বলেছেন, তিনি তখন জার্মানিতে ছিলেন রাষ্ট্রদূত। তো তার কাছে যখন বললেন যে আমার বাবা বলে গেছে মুস্তাক চাচার সাথে যোগাযোগ করার জন্য, তখন তিনি আফসোস করলেন মনে মনে যে হায় আল্লাহ, যে মুস্তাক বঙ্গবন্ধুকে খুন করছে তার মেয়ে এখন আমাকে বলতেছে মুস্তাক চাচার কাছে কথা বলার জন্য। এই হলো বেঈমানিদের ইতিহাস। আচ্ছা,
বঙ্গবন্ধুকে যারা খুন করলো তাদের কথা বাদ, জিয়াউর রহমানকে যারা খুন করলেন, জেনারেল আবুল মঞ্জুর। এখন জেনারেল আবুল মঞ্জুর তো মানে জিয়াউর রহমানের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, ভীষণ রকম ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, অত্যন্ত ব্রিলিয়ান্ট। তিনি কেন এই কর্মের সাথে জড়িত হয়ে পড়লেন? এরকম অসংখ্য ঘটনা। তো শেখ হাসিনার যে পতন, সেই পতনের সঙ্গে যে ভারতের যোগাযোগ আছে, এটা আমরা অনেকেই কিন্তু প্রথম দিন থেকে বলে আসছি। এবং শুধু তাই নয়, আমি 2013-14 সন থেকে কিন্তু অন্ততপক্ষে অনেকগুলো টক শোতে এই কথাগুলো বলেছি যে বঙ্গবন্ধুকে যেভাবে ভারত সরিয়েছে, তাকে এটা শিক্ষা দেওয়ার জন্য এবং তার পরিবারকে, আওয়ামী লীগকে বাগে আনার জন্য। একইভাবে শেখ হাসিনাকেও ভবিষ্যৎ থেকে, ক্ষমতা থেকে যদি সরানো হয়, এই দিল্লি এবং এই মোদি তারাই করবে। এবং তার পতনের পর এখন নর্থ ইস্ট বা অন্যান্য যে সমস্ত পত্রপত্রিকা প্রকাশ করছে, কিন্তু আগস্ট মাসের 5-6 তারিখে একের পতনের দিনে আমি বললাম যে এই ঘটনাটা যেটা করেছে তার সঙ্গে ভারতের হাত আছে। উনি ভারতে আশ্রয় নিয়েছেন, কিন্তু তাকে ভারত আশ্রয় দিয়েছে মূলত তাকে টাইট দেওয়ার জন্য, তাকে বোঝানোর জন্য, শেখানোর জন্য এবং তাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করার জন্য। এখন যেহেতু ভারতের হাতে শেখ হাসিনা আছে, শেখ হাসিনার ভয় দেখিয়ে তারেক রহমান সাহেবকে দিয়ে অনেক কিছু করিয়ে নিতে পারবেন। অথবা তারেক রহমান সাহেব যদি কথা না শুনেন, শেখ হাসিনাকে সরি বলিয়ে তুমি তো এই কাজগুলো করেছো, বিপদে পড়লে তো মানুষ সবই স্বীকার করে। তিনি স্বীকার করলেন, হ্যাঁ, আমি যদি ভবিষ্যতে আবার ক্ষমতায় ফিরে পাই, আমি আর এই সমস্ত কাজ করব না, আমি চীনের কাছে যাবো না, চীন আমাকে তো রক্ষা করেনি, আমি মানে ভারতের অধীনস্থ থাকবো। এই দেশের মানুষের জন্য এত কিছু করেছি, এই দেশ তো আমার পাশে দাঁড়ায়নি, কাজে তোমরা যদি আমাকে ক্ষমতায় বসো, আমরা তোমার পক্ষে থাকবো। এই যে তাকে দিয়ে আবার যদি বাংলাদেশে তাকে অনুপ্রবেশ করানো হয়, তখন কি ধরনের একটা ইতিহাস হবে? এটা ভারতীয় রাজনীতির এরকম একটা কৌশল। এবং এটা ভারত যেভাবে করছে, আমেরিকা যেভাবে করছে, যে এখন দেখেন বাশার আল আসাদকে এখন রাশিয়াতে পুতিন আশ্রয় দিয়ে রেখেছে। এবং যে কোনো সময় যখন ধরেন ইরানে যদি ইরান জয়লাভ করে, ইরান যদি জয়লাভ করে, তাহলে সিরিয়া 1 সপ্তাহে, বর্তমানে যারা ক্ষমতা আছে 1 সপ্তাহ সিরিয়া তারা ক্ষমতায় থাকতে পারবে না। আমেরিকার পরাজয়ের পর ইরান মুহূর্তের মধ্যে সেখানে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলবে এবং সেই কর্তৃত্ব প্রতিষ্ঠা করার পর সেখানে বাশার আল আসাদ ফেরত আসবে। আবার দেখেন ইরানের যে রেজা শাহ পাহলভি, তিনি মারা গেছেন, কিন্তু তার ছেলেকে এখনও আমেরিকা লালন পালন করছে। এবং এখন পর্যন্ত সেই 1979 সন থেকে আজ অবধি তারা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে কন্টিনিউয়াসলি যে সেখানে একটা রেজিম চেঞ্জ করে তাদের যে পছন্দের মানুষ, সেই রেজা শাহ পাহলভি, তার ছেলে এখন যিনি আছেন, তাকে আবার ক্ষমতায় তারা বসাবে। তো এগুলো সাম্রাজ্যবাদী শক্তিগুলোর একটা কৌশল থাকে, এবং সেই কৌশলটা ভারতীয় পত্রপত্রিকা প্রকাশ করে দিয়েছে। এ গেল এক। 2 নম্বর হলো যে বর্তমান সরকার সেই ইনু সরকারের মতোই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে কথাবার্তা বলছেন। আর এই সকল কথাবার্তা শুনে ভারত, আচ্ছা ঠিক আছে দেখি, আমরা গবেষণা করি ফেরত দেওয়া যায় কিনা, হাও বলছে না, নাও বলছে না। এটা নিয়ে আওয়ামী লীগকে ভয় দেখাচ্ছে, আওয়ামী লীগের সঙ্গে আরো বেশি করে বার্গেনিং করতে পারছে যে এই তোমাদের তো, আমাদের যদি এই ধরনের কথাবার্তা ভবিষ্যতে যদি মানে আমরা তোমাকে সাহায্য করি, ক্ষমতায় আনি, তোমাকে আনি, পুতুলকে আনি, জয়কে আনি, যাকেই আনি না কেন, আমাদের স্বার্থগুলো কি, এই কথাগুলো আগে দস্তখত দাও। যেমন ধরেন 71 সনে বঙ্গবন্ধুর সঙ্গে ইন্দিরা গান্ধীর গন্ডগোল হলো কেন? যেটা আমি আসলে ওই ইসলামিক মাইন্ডেড যারা খুব ঘনিষ্ঠ, মানে খুব উঁচু মার্গের বুদ্ধিজীবী সাংবাদিক, একসময় ইনকিলাবে ছিলেন অধ্যাপক আব্দুল গফুর সাহেব, আমি তার মুখে এই কথাটা শুনেছি। ওনারা সবাই বঙ্গবন্ধু, তাজউদ্দিন সাহেব, এদের সঙ্গে মানে খুব ঘনিষ্ঠভাবে তাদের সম্পর্ক ছিল। তো তাদের কাছ থেকে আমার এই কথাগুলো শোনা। তো যেটা হলো যে বঙ্গবন্ধু তো পাকিস্তানের কারাগারে, আর মুক্তিযুদ্ধ চলছে, তাজউদ্দিন সাহেব প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী, কলকাতাতে থাকেন। অন্যদিকে এখানে যুদ্ধ চালাচ্ছে সেনাবাহিনী, ভারতীয় সেনাবাহিনী, এখানে মুক্তিযুদ্ধরা আছে, তারা যেন আবার কমান্ডের বাইরে না যায়, এই জন্য আলাদা একটা মুজিব বাহিনী করে দেওয়া হয়েছে। মুজিব বাহিনীকে আবার কন্ট্রোল করার জন্য সর্বহারা পূর্ব সিরা শিকদারের নেতৃত্বে পূর্ব বাংলা সর্বহারা পার্টি করে দেওয়া হয়েছে। এরকম নানা গ্রুপ। আবার প্রবাসী সরকারের মধ্যে শেখ কামাল, ফজলুল হক মনি, এদের নেতৃত্বে একটা গ্রুপ করে দেওয়া হয়েছে যেন তাজউদ্দিনকে সবসময় চাপের মধ্যে রাখে। আবার ওদিকে খন্দকার মুশতাক, তারা পাকিস্তানের এজেন্ট হয়ে, সেখানেও তাজউদ্দিনকে একটা চাপের মধ্যে রাখা হয়েছে। ফলে এই চাপের মধ্যে পড়ে ইন্দিরা গান্ধী যেভাবে দিল্লিতে মানে খন্দকার মানে যাকে বলা হয় তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর, তারা যখন ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করতে গেছেন, তাদের সামনে যে পেপারগুলো দেওয়া হয়েছে, এইগুলো সাইন করো, তারা ওইগুলো সাইন করা ছাড়া এর বাইরে একটা শব্দ করার মতো অবস্থা তাদের ছিল না। পরবর্তীতে যখন স্বাধীন বাংলাদেশ হলো, বঙ্গবন্ধু আসলেন,
এবং তাজউদ্দিন সাহেব যখন ওই যে তার সঙ্গে যে স্বাক্ষর করা যে MOU, এটা তার সামনে দেওয়া হলো এবং তিনি দেখলেন যে বাংলাদেশের পররাষ্ট্র বিষয় আজ যেমন আমেরিকার সঙ্গে একটা গোলামী চুক্তি হয়েছে, এর চেয়ে জঘন্য একটা গোলামী চুক্তি তখন ভারতের সঙ্গে হয়েছিল প্রবাসী সরকারের। বঙ্গবন্ধু সেটা টেনে কুচি কুচি করে ছিঁড়ে ফেললেন। এই যে ইন্দিরা গান্ধীর সঙ্গে তার যে সম্পর্কটা নষ্ট হয়ে গেল, প্রথম সম্পর্কটা হলো তিনি তো প্রথমে একেবারে তাকে অপ্রস্তুত করে দিয়ে যেভাবে বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য সেখানে তিনি ফেরত পাঠাতে বাধ্য করলেন। আর দ্বিতীয়ত হলো যে মুক্তিযুদ্ধকালীন সময় তাজউদ্দিন সাহেবের সাথে যে চুক্তিটা হয়েছিল, যেটা পরবর্তীতে বঙ্গবন্ধু অ্যাপ্রুভ করবেন, সেটা না করে তিনি যখন সেটা ছিঁড়ে ফেললেন। তৃতীয়ত হলো যে OIC সম্মেলন হলো, সেখানে বঙ্গবন্ধুকে নিষেধ করা হলো, আপনি যাবেন না, তিনি জোর করে সেখানে গেলেন। এই তিনটি ঘটনায় বঙ্গবন্ধুর মৃত্যু মোটামুটি নিশ্চিত হয়ে গেল। ভারত তারা যে দাবিদারি আশা করছিল শেখ মুজিবুর রহমানের কাছ থেকে, সেটা তারা পায়নি। সেম ঘটনা শেখ হাসিনার ক্ষেত্রে। শেখ হাসিনা মনে করতেন যে তিনি ভারতকে দিচ্ছেন, ভারতকে তিনি যা দিচ্ছেন ভারত জীবনে সেটা আর কারোর কাছ থেকে পাবে না। আর ভারত মনে করতো যে ও আমাকে কি দেবে, ওকে তো ক্ষমতায় বসিয়েছে আমি, সে দিল্লির দাসী, আমাদের জাস্ট স্লেভ, আমরা যা বলবো তাই সে করবে। আর সে বলল যে না, আই এম দ্য কুইন, আমি দ্য এমপ্রেস, আমি সম্রাজ্ঞী, আমি ভারতকে ট্রানজিট দিচ্ছি, এটা দিচ্ছি, দয়া করছি। তো দুর্জনের এই যে মনস্তাত্ত্বিক জায়গাতে যখন শেখ হাসিনা দেখলেন যে তিনি আর পেরে উঠছে না, তখন তিনি বন্ধুত্ব করার জন্য ফ্রান্স ছুটলেন, বন্ধুত্ব করার জন্য রাশিয়া ছুটলেন, বন্ধুত্ব করার জন্য চীন ছুটলেন। এটা ভারত পছন্দ করেনি। কিন্তু ভারত এই মুহূর্তে কিছু করতে পারছে না। কারণ হলো 2014 থেকে কন্টিনিউয়াসলি সে যে একতন্ত্র প্রতিষ্ঠা করে, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে, যেভাবে দল, সরকার, রাষ্ট্র, বিচার বিভাগ, সংসদ সব ক্ষেত্রে যে এক ছত্রাধিপত্য প্রতিষ্ঠা করে ফেলেছিলেন সারা দুনিয়াতে, ওই ক্ষমতা কেবলমাত্র উত্তর কোরিয়ার যে নেতা কিমের সঙ্গে তার তুলনা করা যেত। এমনকি পুতিনও তার মতো এতটা ক্ষমতাধর ছিলেন না। ফলে ভারত আসলে প্রাণান্তভাবে শেখ হাসিনাকে আসলে নিয়ন্ত্রণ করতে পারেনি। তারা চেয়েছিল, এই যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী হলো, সেই জন্মশতবার্ষিকীতে যেখানে মামুনুল হক মানে ওই যাকে বলা হয় ওই সময়টাতে যে বিরাট আন্দোলন গড়ে তুললেন ইসলামপন্থীরা, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর যে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়ার জন্য নরেন্দ্র মোদী আসলেন। শেখ হাসিনা চান নাই নরেন্দ্র মোদী আসুক, কিন্তু তিনি বলতে গেলে বেহায়ের মতো তিনি আসছেন, জোর করে তিনি আসছেন। এই জন্য তাকে এটা শিক্ষা দেওয়ার জন্য শেখ হাসিনা মূলত রাজপথকে গরম করলেন DGFI দ্বারা, এবং সেখানে DGFI পরামর্শে কিন্তু এই বায়তুল মুকাররমের উত্তর গেটে আন্দোলন শুরু হয়েছিল। এবং সেই আন্দোলনকে আবার DGFI ম্যানেজ করার জন্য মামুনুল হককে এনেছিল। উনি তখন জগন্নাথ কলেজে ছিলেন। এরপরে ঘটনা তো আপনারা সবাই জানেন, উনি নিজেও এই কথাগুলো বলেছিলেন। তো সব কিছুর মধ্যেই সরকারির একটা যাকে বলা হয় ব্যাড গেম ছিল, যেটা ভারত বুঝতে পেরেছিল। ভারত শেখ হাসিনাকে একটা শিক্ষা দিতে চাচ্ছিল, এবং শেখ হাসিনা বুঝছিল যে আমাকে একটা শিক্ষা দেবে। তিনি তখন ওই যে বেইজিংয়ে ছুটে গিয়েছিলেন। কিন্তু তিনি যদি ওখানে বেইজিংয়ের সঙ্গে একটা চুক্তি করে আসতেন, যেইভাবে তারা চেয়েছিল সেইভাবে করে আসতেন, তাহলে কিন্তু তিনি টিকে যেতেন। কিন্তু তিনি তার ওই যে তার যে আশেপাশে সব ভারতের দালালরা ছিল, রয়ের এজেন্টরা ছিল, তারা তাকে বুঝেছে যে আপা আপনি তো এই কাজ করেন, এখানে যদি চীনের সাথে করেন ভারত শূন্য পাঠিয়ে আপনাকে ধরে নিয়ে যাবে, আপনার গোপন কথাগুলো বলে দেবে, তার সাথে আপনার যা যা হয়েছে এই জিনিসগুলো সব প্রকাশ করে দেবে, বাংলাদেশ রাখতে পারে না। এই ভয় দেখিয়ে দেখা গেল যে সে চীনকেও রাজি করতে পারলো না, ভারতকে রাজি করতে পারলো না। ওদিকে আমেরিকা শত্রু হয়েছিল, এবং নিয়তির যে নির্মম পরিহাস, সেই নির্মম পরিহাসে তিনি ক্ষমতা হারালেন, এবং যাদের কারণে ক্ষমতা হারালেন তাদের বাড়িতে তাকে আশ্রয় নিতে বাধ্য হলো। ফলে এখন প্রশ্ন আসছে যে তিনি কি ভারতে গৃহবন্দী, নাকি তাকে অ্যারেস্ট করে রাখা হয়েছে? ভারত কি তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে? তারেক রহমান সাহেবকে উপহার হিসেবে বন্দী শেখ হাসিনাকে প্রত্যার্পণ করে তারা কি আওয়ামী লীগকে একটা শিক্ষা দেবে? এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন আলোচনা হচ্ছে। রাজনীতির শেষ বলে কোনো কথা নেই, কোনটা যে হবে আমরা এখন পর্যন্ত বলতে পারি না। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।